ঠিক আছে। জি স্যার। আমরা আজকে দেখি আমি স্ক্রিন শেয়ার দেই, স্ক্রিন শেয়ার দিলেও স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের সেকেন্ড লেকচার, আমরা এই লেকচারে আজকে আলোচনা করব বেসিক্যালি ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অন দ্য ইনসেক্ট পপুলেশনস। টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে আজকের আমাদের যে আলোচনাগুলো হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আমরা কিন্তু যখন ফার্স্ট ক্লাসে তোমাদের সাথে কথা বলি সেখানে কিন্তু টার্মিনোলজিস নিয়ে কথা বলেছিলাম। যে টার্মিনোলজিস নিয়ে কথা বলেছিলাম সেখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দ্যাট মিন্স বায়োটিক ফ্যাক্টরস এন্ড বায়োটিক ফ্যাক্টরস, দুইটা ফ্যাক্টরের কথা বলেছিলাম সেখানে। অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলো হচ্ছে ফ্যাক্টরস ইন রিলেশন উইথ দ্য ফিজিক্যাল অর নিউট্রিশনাল অর আদার ফ্যাক্টরস, নন লিভিং ফ্যাক্টরস যেগুলোকে আমরা বলি, সেই ফ্যাক্টরস গুলো নিয়ে কথা বলবো, যেগুলো ইনসেক্টের যে পপুলেশন আছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আছে, সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের উপরে কি ধরনের ইফেক্ট ফেলে সেগুলো নিয়ে কথা বলবো। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো বায়োটিক ফ্যাক্টরস, অর্থাৎ যে ফ্যাক্টরস গুলো ইন রিলেশন উইথ দ্য প্যারাসাইট, প্রিডেটরস, ফুড কম্পিটিশন, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন, এই ধরনের কম্পিটিশন গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং যেগুলো ইনসেক্টের পপুলেশনের উপরে প্রভাব ফেলে। অর্থাৎ আজকে আমাদের আলোচনাটা হবে নাম্বার অফ ইনসেক্ট বা তার পপুলেশন কিসের উপরে বেসিস করে বেড়ে যায় অথবা কিসের উপর বেসিস করে কমে যেতে পারে, এই টপিকটা হবে আজকে আমাদের লেকচার। সো প্রথমেই দেখো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর ব্রডলি টু টাইপস, অ্যাবায়োটিক এন্ড বায়োটিক ফ্যাক্টরস। আমরা এটা অলরেডি বলেছি। অ্যাবায়োটিক ফ্যাক্টরস কোনগুলো ইনক্লুডস করে, আমরা এখানে লিখেছি টেম্পারেচার, লো লিথাল টেম্পারেচার, টেম্পারেচারের মধ্যে আছে লো লিথাল টেম্পারেচার, আপার লিথাল টেম্পারেচার, অথবা অ্যাক্লিমাটাইজেশন অফ লো এন্ড হাই লিথাল টেম্পারেচার। এখন লো লিথাল টেম্পারেচার কি এবং আপার লিথাল টেম্পারেচার কি, অর্থাৎ ইনসেক্ট এমন, এবং অপটিমাম টেম্পারেচারও কিন্তু আছে, অর্থাৎ যেই টেম্পারেচারটা সর্বনিম্ন যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ইনসেক্ট টলারেট করতে পারে, এবং আপার টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ইনসেক্ট টলারেট করতে পারে। আচ্ছা, তারপর হিউমিডিটি, লাইট, পিএইচ, স্যালাইনিটি, উইন্ড, ওয়াটার এবং এয়ার, দিজ আর অলসো দ্য অ্যাবায়োটিক ফ্যাক্টরস। আমরা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার স্লাইডটা একটু বড় করলে দেখতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, এখন দেখতে সুবিধা হচ্ছে? জি স্যার। ওকে। হ্যাঁ, তাহলে দেখো, আমরা প্রথমেই যে ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে, আমরা এখানে বলেছি ইনসেক্টটা হচ্ছে একটা পুইকেলোথার্মিক মানে অ্যানিম্যাল। এখন এই শব্দটার মানে কি? পুইকেলোথার্মিক, হ্যাভ ইউ হার্ড দিস ওয়ার্ড ইন বিফোর? তোমরা আগে কখনো এই শব্দটা শুনেছো? না স্যার। আচ্ছা, তাহলে এই স্যার। পুইকেলোথার্মিক শব্দ একটা আছে, অ্যাক্টোথার্মিক আছে, তারপর হিউম্যান যেরকম আমরা, এন্ডোথার্মিক, ইনসেক্ট হলো পুইকেলোথার্মিক। পুইকেলোথার্মিক শব্দের অর্থ কি? অর্থাৎ একটা ইনসেক্টের বডি টেম্পারেচার যখন এনভায়রনমেন্টের যে টেম্পারেচারটা আছে সেগুলার সাথে ফ্লাকচুয়েট করে, তখন সেই ধরনের অ্যানিমেল বা ইনসেক্টকে আমরা বলি পুইকেলোথার্মিক। দ্যাট মিন্স ইনসেক্ট হচ্ছে এমন একটা অ্যানিমেল যাদের বডি টেম্পারেচার এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে ফ্লাকচুয়েট করে। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যালো স্যার আবার বলেন একটু।
অর্থাৎ মানে insect itself do not have any mechanism to regulate their body temperature. অর্থাৎ হচ্ছে কি বডি টেম্পারেচার ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার। বাংলায় যদি বলি যে ইনসেক্টের যে বডি টেম্পারেচার, তোমার বডির টেম্পারেচার, আমার বডির টেম্পারেচার, আমাদের মানুষ যারা আমাদের বডি টেম্পারেচার, অথবা একটা অ্যানিমেলের বডির টেম্পারেচার, হ্যাঁ, কিন্তু এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে রেগুলেট হয় না। হয় কি আজকে যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি থাকে 20, আমার বডির টেম্পারেচার কি 20? না স্যার। না, কিন্তু একটা ইনসেক্ট, হ্যাঁ, একটা ইনসেক্টের বডি টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 20 থাকবে। হ্যাঁ, হতে পারে সেটা 21 বা 19, নিয়ার অ্যাবাউট 20 থাকবে। দ্যাট মিনস আবার যদি টেম্পারেচার ফ্লাকচুয়েট করে 35 হয়ে যায়, মানুষের টেম্পারেচার 35 হবে না, কিন্তু একটা ইনসেক্টের কিন্তু টেম্পারেচার, বডি টেম্পারেচার 35 অথবা 36 অথবা 34 হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তার মানে হচ্ছে পুইকেলোথার্মিক শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে যে they do not have, or that means insects are the poikilothermic animal that do not have mechanism to regulate body temperature. তাদের বডি টেম্পারেচার, এই জন্য আমরা এদেরকে কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিমেল বলে থাকি। মানুষ কি? মানুষ হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে বডি টেম্পারেচারটা আমাদের মানুষের কিন্তু doesn't depend on the environmental conditions, but in case of insect it depends. তারপরে আসো অপটিমাল টেম্পারেচার অথবা প্রিফার্ড টেম্পারেচার। ইনসেক্টের কিন্তু একটা অপটিমাল টেম্পারেচার আছে, একটা প্রিফার্ড টেম্পারেচার আছে। যেই টেম্পারেচারটাকে একটা নর্মাল যে টেম্পারেচার, যেখানে ইনসেক্টের যে বডির ফিজিওলজি আছে, তাদের যে অ্যাক্টিভিটিজ আছে, they can continue their physiological activities properly, অর্থাৎ তারা সঠিকভাবে তাদের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কন্টিনিউ করতে পারে, and they can survive also, ইজিলি তারা সার্ভাইভ করতে পারে। সেই টেম্পারেচারটাকে আমরা বলছি অপটিমাল টেম্পারেচার। আমরা দেখবা প্রায়শই কথা বলে থাকি যে ইনসেক্টের ফেভারেবল টেম্পারেচার, অপটিমাল টেম্পারেচার কত। জেনারেলি আমরা সেই টেম্পারেচারটাকে 22 থেকে 27, এই টেম্পারেচারটাকে ইনসেক্টের অপটিমাল টেম্পারেচার বলে থাকি। কথা বুঝতে পেরেছো? ধরো 25 বা 23 অথবা 24, দিস ইজ ভেরি অপটিমাল এন্ড ফেভারেবল টেম্পারেচার ফর ইনসেক্টস। ইনসেক্টের জন্য এই টেম্পারেচার তার গ্রোথ, ডেভেলপমেন্ট, তারপর ফেকান্ডিটি মানে এগ লেইং ক্যাপাসিটি, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, সো তারপরে দেখো আপার লিথাল লিমিট অথবা আপার লিথাল টেম্পারেচার, যেমন ইফ ইট ইজ মোর দেন 45 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক সময় 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরেও যখন চলে যায়, তখন সেই টেম্পারেচারটাকে আমরা বলি আপার লিথাল টেম্পারেচার। এখন বলতে পারো যে স্যার তাহলে কি এমন কোনো ইনসেক্ট নেই যেগুলো অ্যাবাভ 60 ডিগ্রির উপরে সার্ভাইভ করতে পারে? হ্যাঁ আছে, তবে সেটা হলো এক্সেপশনাল। In case of stored grain pest, there are some special type of stored grain pest that can survive up to the 60 degrees centigrade also. 60 ডিগ্রির মধ্যে পর্যন্ত তারা বাঁচতে পারে। আবার অনেক ইনসেক্টস আছে, ফায়ার ব্রেডস, তারা কিন্তু হাই 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ইজ নাথিং ফর দ্যাট। একইভাবে যেমন লোয়ার লিথাল লিমিট, বিলো ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ বিলো ফ্রিজিং পয়েন্ট আমরা সাধারণত ধরে নেই -4 থেকে শুরু করে -38 থেকে অথবা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ অলসো দ্য ফ্রিজিং পয়েন্ট, এবং সেই ফ্রিজিং পয়েন্টও কিন্তু ইনসেক্ট ক্যান সার্ভাইভ। সাপোজ স্নোফ্লিয়াস, অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি স্নোফ্লিয়াস, তাহলে এই স্নোফ্লিয়াস ক্যান সার্ভাইভ। স্নোফ্লিয়াস নামটাই হয়েছে, তোমরা জানো যে উইন্টার মানে যেখানে খুবই শীত প্রধান দেশ, সেখানে প্রচুর স্নোয়িং হয়, এবং সেখানেও দেখা যায় কিছু ইনসেক্ট দে ক্যান রান, এবং দৌড়াচ্ছে, অথচ এটা হওয়ার কথা না। কারণ যেহেতু আমরা একটা কথা বলেছি যে দে আর পুইকেলোথার্মিক, দ্যাট মিনস দেয়ার বডি টেম্পারেচার, their body temperature directly related with the environmental temperature, ঠিক আছে? তার মানে হচ্ছে
একটু হোল্ড করো। সরি ফর ইন্টারাপশনস। আচ্ছা, তাহলে দেখো যে পুইকেলোথার্মিক আমরা যেটা বলেছিলাম যে তার মানে হচ্ছে তাদের বিলো ফ্রিজিং পয়েন্টেও কিন্তু ইনসেক্ট ক্যান সার্ভাইভ। অ্যাজ ফর এক্সাম্পল স্নোফ্লিয়াস। এই এক্সাম্পল গুলো যেগুলো বলে যাচ্ছি এগুলো কিন্তু মনে রাখবা, কারণ এগুলো কিন্তু স্লাইডের মধ্যে নাই। এবং কিছু কিছু জিনিস তোমরা যে ক্লাস করছো নোট ডাউন করতে হবে কিন্তু। হ্যাঁ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তোমাদের পরবর্তীতে মানে টু প্রোভাইড সাম শিটস আমি দেওয়ার চেষ্টা করব, অথবা এই আমি যেটা স্লাইডে আছে সেটাও তোমাদের প্রোভাইড করব। ইটস নট এ প্রবলেম, বাট when I will give the lectures try to write something, কিছু কিছু জিনিস লিখবা। এই কারণে অনেক সময় কথার জন্য কথাগুলো চলে আসে, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর ভাইভা অথবা ইন প্র্যাকটিক্যাল ক্লাস অলসো। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা বলছিলাম, দেখো এই যে ইনসেক্টের তার মানে হচ্ছে টেম্পারেচার, আপার লিথাল, লোয়ার লিথাল অর অপটিমাল, এই যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে তার নাম্বার অফ ইনসেক্ট পপুলেশনটা হতে পারে। ঠিক আছে, যেমন দেখো এট হাই টেম্পারেচার অথবা সামার অবশ্যই তারা তাদের যে স্টেজ আছে, লাইফ স্টেজ আমরা যেটাকে বলি, যেমন একটা ইনসেক্টের লাইফ স্টেজের ক্ষেত্রে যদি ধরো এগ, লার্ভা, পিউপা, এডাল্ট, এই যে স্টেজ গুলো আছে তোমরা সবাই জানো যে এই চারটা সাধারণত যেসব ইনসেক্টের কমপ্লিট মেটামরফোসিস, কমপ্লিট মেটামরফোসিস তাদের এই চারটা স্টেজ থাকে, নতুবা এগ, নিম্ফ এন্ড অ্যাডাল্ট, তাই তো? তাহলে ইনকমপ্লিট মেটামরফোসিস। এই যে চারটা স্টেজ থাকে বা তিনটা স্টেজ থাকে, এই প্রত্যেকটা স্টেজ কিন্তু একটা থেকে আরেকটা যাওয়ার ক্ষেত্রে ইট ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার। টেম্পারেচার যদি অপটিমাল থাকে তাহলে এটা যে সময়ে যাবে, টেম্পারেচার যদি লোয়ার লিথালে থাকে অথবা হায়ার লিথালে থাকে তাহলে কিন্তু দ্য ডিউরেশন অফ লাইফ সাইকেল উইল বি ফ্লাকচুয়েটেড অথবা ভেরিড। এই জন্য আমরা দেখব রেঞ্জ দিয়ে বলি যে তার লাইফ সাইকেল হচ্ছে এত থেকে এত দিন। তার মানে কি it varies because it depends on the environmental temperature. আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে একইভাবে কিন্তু দেখা যায় এই টেম্পারেচার ইনসেক্টের যে এগ লেইং আছে যেটাকে আমরা ফেকান্ডিটি বলি। ফেকান্ডিটি কি বলো তো? কেউ পারো? ফেকান্ডিটি, হোয়াট ইজ ফেকান্ডিটি? হ্যালো, এই শুনতে পাচ্ছ কিনা তোমরা? হ্যাঁ, ফেকান্ডিটি কি? হোয়াট ইজ ফেকান্ডিটি? ফেকান্ডিটিটা হচ্ছে একটা ইনসেক্টের এগ লেইং অ্যাবিলিটি, ক্যাপাসিটিটাকে বলা হয় ফেকান। যদি বলা হয় ইনসেক্টের এই ইনসেক্টের ফেকান্ডিটি রেট কি রকম, তোমাকে বুঝতে হবে যে এই ইনসেক্টটা হাউ মেনি এগস দে আর লেইং, কতটা ডিম পারতেছে এবং হাউ মাচ দ্য অ্যাবিলিটি দে হ্যাভ, কতটুকু তাদের অ্যাবিলিটি আছে টু লে এগ, ডিম পারার জন্য। ইজ ইট ফেভারেবল দে হ্যাভ ফেভারেবল টেম্পারেচার অর নট, তাদের কি ফেভারেবল টেম্পারেচার আছে না নাই? তার মানে এই কথাগুলো শুনলেই বোঝা যাচ্ছে there is a factor that influence on the fecundity rates, অর্থাৎ ফেকান্ডিটি রেট যদি কম হয় তাহলে নাম্বার অফ পপুলেশন কম হবে না বেশি হবে? Hey you guys, you have to participate. নাকি ঘুমাচ্ছ সবাই? না স্যার। তার মানে কি ফেকান্ডিটি রেট যদি কম হয় তাহলে ইনসেক্টের সংখ্যা কি কম হবে, পপুলেশন রেট কম হবে না বেশি, মানে বেশি হবে? স্যার কম হবে। কম হবে। নো ডাউটলি, মানে এটা তাদের নাম্বার অফ পপুলেশন কম হবে। তার মানে আমরা যে প্রথম শুরু করলাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর যে ইনফ্লুয়েন্স আছে ইনসেক্ট পপুলেশনের ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। তার মানে ফেকান্ডিটি রেটের উপরে যদি টেম্পারেচারের ইফেক্ট থাকে তাহলে অবশ্যই নাম্বার অফ পপুলেশন সেখানে কমে আসবে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তোমার সাধারণত গ্রাসহুপার, এমনিতে ধরো 32 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয় তখন
তাদের বা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়, তাদের এগ লেইং ক্যাপাসিটি দেখা যায় 20 থেকে 30 গুণ বেড়ে যায়, 20 to 30 টাইমস হায়ার হয়ে যায় when the temperature is below 20, হ্যাঁ, অথবা 20 এরকম 20 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাসহপার, ইন কেস অফ গ্রাসহপার আমি বলছি, তার মানে গ্রাসহপারের ডিম পাড়ার যে অ্যাবিলিটি, সেই জিনিসটার নাম্বার অফ মানে এগস, তাদের সংখ্যা কমে যায় যদি এটার টেম্পারেচার বিলো 20 নিচে আসে। হ্যাঁ, একইভাবে যেমন অবিপোজিশন অফ বেড বাগ ইনহেবিটস এট 8 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, একইভাবে যদি আরো ইনসেক্টের এক্সাম্পল তোমাদেরকে দেই, আর্লি শুট বোরার অফ সুগার ক্যান, সুগার ক্যানের যে শুট বোরার আছে, হ্যাঁ, এই শুট বোরারে সাধারণত তাদের লার্ভাল যে পিরিয়ডটা, কারণ এটাই তো ডেঞ্জারাস, তাই না, লার্ভাল পিরিয়ডটাই তো ডেঞ্জারাস, কারণ এই বোরারটাই হচ্ছে যত তার ডিউরেশন যত দিন হবে, লার্ভাল পিরিয়ডের ডিউরেশন যত দিন হবে, তার মানে তত বেশি ডেঞ্জারাস হবে, তত বেশি ক্ষতি আমাদের সুগার কেনে করবে। তার মানে 16 থেকে 24 দিন, 16 to 20 ডেজ, এটা হলো ভেরি শর্ট, কিন্তু এইটা কিন্তু সামারে থাকে, কিন্তু হোয়াটএভার উইন্টার, এই সময়টা দীর্ঘ হয়ে যায়, প্রলংড হয়, 141 থেকে 171 ডেজ হয়ে যায়। তার মানে হচ্ছে কি, ডিপেন্ডস অন টেম্পারেচার। হ্যাঁ, তাহলে যদি এরকম প্রলংড হয়ে যায়, তাহলে তোমার সুগার কেনের যে ইন্টারনোডস এর মানে যে জায়গাটুকু আছে, যেগুলো কমার্শিয়াল ভ্যালুজ আছে, সেগুলাকে কিন্তু তারা টানেল তৈরি করে পুরোটাকেই ধ্বংস করে ফেলবে, ডেস্ট্রয় করে ফেলবে। হ্যাঁ, তাহলে টেম্পারেচার ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, যেমন লোকাস্ট, হ্যাঁ, সোয়ার্ম মাইগ্রেটস অফ লোকাস্ট এট 17 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম হলে তারা মাইগ্রেট করে, এক প্লেস থেকে আরেক প্লেসে মাইগ্রেট করে। কথা বুঝতে পেরেছো? এই তো এই হচ্ছে টেম্পারেচার রিলেটেড কিছু কথা আমরা তোমাদেরকে বললাম। যেমন ময়েশ্চার বা হিউমিডিটি, এরকম আরেকটা পয়েন্টস আছে। ময়েশ্চার মানে এখানে বোঝাই যাচ্ছে ময়েশ্চার, তাই না? তাই এখন ময়েশ্চার রিকোয়ার্স ফর মেটাবলিক রিঅ্যাকশনস এন্ড ট্রান্সপোর্টেশন অফ সল্ট ইন ইনসেক্টস, অর্থাৎ তোমার একটা ইনসেক্টের জন্য ময়েশ্চারের রিকোয়ারমেন্ট কি, তোমার আমাদের বডিতে আমাদের যেরকম ময়েশ্চার আমরা ইনসেক্টের মতো ওইভাবে বাইরে থেকে ওইভাবে না নিয়ে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি চালালেও আমরা কিন্তু ইনটেক করি, ওয়াটার ইনটেক করি, ঠিক আছে? এবং ওয়াটার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত খুবই বডির জন্য প্রয়োজন, আবার এক্সেসও কিন্তু বডির জন্য খারাপ, তোমরা সবাই এগুলো জানো। অনেক সময় আমরা আমাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে যে ইফ ইউ টেক ওয়াটার মোর এন্ড মোর ইয়োর ফিজিওলজি উইল বি গুড এন্ড গুড, নো, দেন ইয়োর কিডনি ফাংশনিং উইল বি হ্যাম্পার্ড। তুমি প্রচুর পরিমাণে যখন ওয়াটার ইনটেক করবা, তোমার কিডনিও সাকশন করতে থাকবে বেশি বেশি, আলটিমেটলি তোমার কিডনির ফাংশনিং যখন বেড়ে যাবে, তোমার এটার জন্য প্রবলেমও তৈরি হবে। সো একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু ওয়াটার ইনটেক করতে হবে। ইনসেক্ট এমনিতে ওয়াটার ইনটেক করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ইনসেক্ট যে লিভস গুলা ফিড করছে, ইনসেক্ট যে ফ্রুটস গুলা ফিড করছে, সেই জিনিসগুলোর সাথে কিন্তু তারা ওয়াটার ইনটেক করছে। একইভাবে বাইরের ওয়েদার যেরকম হিউমিডিটি বা ময়েশ্চার, সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে। তোমরা জানো ইনসেক্টের যে কিউটিক্যাল, ওয়াক্স লেয়ার অফ কিউটিক্যাল, এটা কিন্তু কি, এটা কি ইনসেক্টের দরকার কেন? কারণ এই ইনসেক্টের যে ভিতরকার যে ওয়াটার আছে, এটার যেন লস কম হয়, সেটার জন্যই কিন্তু সেই কিউটিকুলার যে ওয়াক্সি লেয়ারটা আছে সেটা ফাংশনিং করে থাকে। তো একইভাবে দেখো তাদের অ্যাডাপ্টেশনের জন্য, মরফোলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল, এই অ্যাডাপ্টেশন যখন তারা যায়, এগুলো মানে তোমার সাধারণত ময়েশ্চার, ইনসেক্টের যে ময়েশ্চার, এই ময়েশ্চারের উপরে ডিপেন্ড করে। ময়েশ্চার স্কারসিটি লিডস টু ডিহাইড্রেশন এন্ড ডেথ অফ ইনসেক্টস। অনেক সময় দেখা যায় ইনসেক্টের তোমার ডিহাইড্রেশন হয়। ইনসেক্টের অনেক সময় ইনসেক্ট এই ময়েশ্চার যদি খুব বেশি কম ফ্লাকচুয়েট করে, তাহলেও কিন্তু তাদের যে আদার অ্যাক্টিভিটিস আছে, তাদের যে গ্রোথ, তাদের যে ডেভেলপমেন্ট, এগুলো। আবার অনেক সময় ইনসেক্টের বডির উপরে কিছু রকমের ডিজিজ অথবা বলতে পারো প্যারাসাইটস, প্যারাসাইটস কিন্তু গ্রো করে ইনসেক্টের উপরে ডিউ টু
দ্য হিউমিডিটি। একটা ইনসেক্ট ধরো স্টোরেজ কন্ডিশনে আছে, কিন্তু সেখানকার টেম্পারেচার ময়েশ্চার একটু বেড়ে গেল, ময়েশ্চার যখন বেড়ে যায় সেগুলো একটু ড্যাম হয়ে যায়, আর ফাঙ্গাস ওই ওয়েদারটা ফাঙ্গাস খুব গ্রো করে। আর কিছু কিছু ফাঙ্গাস আছে যে ফাঙ্গাসগুলো ইনসেক্টকে কিল করে। হ্যাঁ, সো সেই ফাঙ্গাসগুলো যখন ইনসেক্টের বডিতে গ্রো করে, হ্যাঁ, সেই ফাঙ্গাসের যে মাইসিলিয়াম গুলো আছে সেই মাইসিলিয়াম গুলো কি করে ওই ইনসেক্টটাকে মেরে ফেলে। এটা আমরা অনেক সময় বলি মাইক্রোবিয়াল কন্ট্রোল। হ্যাঁ, এই মাইক্রোবিয়াল কন্ট্রোল, তার মানে দেখো এই যে ফ্যাক্টর গুলো, হিউমিডিটি বলো, টেম্পারেচার বলো, তুমি যদি প্রত্যেকটার ফাংশনিং ভালো করে জানো, তাহলে তুমি যখন আইপিএম প্রিপেয়ার করবা, যখন আমরা বলেছিলাম যে পেস্ট ম্যানেজমেন্ট করবা, তখন এটা একটা ইন্টেলিজেন্ট সিলেকশনস। অর্থাৎ তোমাকে এই নলেজ গুলো, যে নলেজ গুলোর কথা আমরা বলছি, এই সবগুলা কনসিডার করলে তুমি সরাসরি কেমিক্যাল ট্রিটমেন্ট ইজ নট এ সলিউশনস। হ্যাঁ, এটা হচ্ছে একটা লাস্ট অপশনস মাত্র তোমার। আমরা সবাই আমাদের কাছে অনেক সময় দেখা ফার্মার এসে বলে, স্যার আমি কি ঔষধ দিব? হ্যাঁ, কিন্তু ঔষধের প্রয়োজন নাও হতে পারে, এবং ঔষধ তুমি দিবা, ইনসেকটিসাইড বলবা। ধরো তুমি আমার কাছে বললা, স্যার আমার বাসায় একটা এরকম ক্যাপসিকামের গাছ আছে। হ্যালো, আমার বাসায় একটা ক্যাপসিকামের গাছ আছে, সো স্যার সেই গাছটাতে এরকম একটা ক্যাটারপিলার অথবা হর্ন ক্যাটারপিলার অ্যাটাক করেছে, সমস্ত পাতাগুলো খেয়ে ফেলছে, এটা নিয়ে আসলাম। আমার প্রথমে কি উচিত হবে যে তুমি যে চাচ্ছ একটা ইনসেকটিসাইডের কথা বলি সেটা বলা? অবশ্যই না। কারণ আমার প্রথম প্রশ্নই তোমাকে জিজ্ঞাসা করব যে তোমার গাছ কয়টা, ক্যাপসিকাম গাছ কয়টা? তুমি যখন বললা যে স্যার আমার বাসায় মাত্র 2টা গাছ আছে, আমাকে চিন্তা করতে হবে যে কমার্শিয়াল তো তোমারটা না। হ্যাঁ, তুমি যদি বলতা যে স্যার আমার 1 বিঘা 1 হেক্টর অথবা এত বড় ফিল্ডে আমার করা অনেকগুলো গাছ, তখন আমার চিন্তা করতে হবে কমার্শিয়াল ভ্যালু। এখানে তোমার অ্যাস্থেটিক ভ্যালু চিন্তা করতে হবে, তোমার 2টা মাত্র গাছ আছে। তাহলে এখানে যদি আমি তোমাকে ইনসেকটিসাইড ওইরকম স্প্রে করার কথা প্রথমেই বলি, তাহলে তোমার তো কস্টিং বেশি হয়ে যাবে। তখন আমি চিন্তা করব যে আসলে এটাকে ইমিডিয়েটলি সলিউশন হচ্ছে 1টা বা 2টা বা 3টা ইনসেক্ট যদি থাকে, হ্যান্ড পিকিং ইজ এনাফ, নো নিড টু ইউজ এনি স্প্রে করার এটার কোনো দরকারই নেই। অথবা এটার পিউপাগুলো মাটি থেকে পিউপাগুলো খুঁড়ে বের করতে পারলে নেক্সট আর এটার প্রবলেম অ্যারাইজ করবে না। এই যে সিদ্ধান্তগুলো, ডিসিশনটুকু আমরা নিচ্ছি, দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্ট সিলেকশনস। হ্যাঁ, আসলো আর আমি ইনসেকটিসাইড সম্পর্কে নাম জানি বলেই তাকে ইনসেকটিসাইড অফার করব, এটা একজন এগ্রিকালচার মানে একজন এন্টোমোলজিস্ট অথবা কাজ হবে না, অথবা একজন এগ্রিকালচার এক্সটেনশন অফিসারের কাজ হবে না। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম হিউমিডিটি নিয়ে, তাহলে দেখো এই যে ফাঙ্গাস গ্রো করে, হোয়াইট হলো ফাঙ্গাস যেটা ভার্টিসেলিয়াম লিখানি, তোমরা নাম শুনেছো। অন কফি গ্রিন স্কেলস যেটা কক্কস বেরিডিস রিকোয়ার্স হাই রিলেটিভ হিউমিডিটি ফর মাল্টিপ্লিকেশন এন্ড স্প্রেড। আবার হাই রিলেটিভ হিউমিডিটি ইনডিউসেস ব্রাউন প্লান্ট হোপার। তোমরা জানো রাইসের মধ্যে যে ব্রাউন প্লান্ট হোপার আছে অথবা অ্যাফিড আছে ইন আদার ক্রপস, এগুলোতে কিন্তু রিলেটিভ হিউমিডিটি যদি বেড়ে যায় তাহলে নাম্বার অফ পপুলেশন বেড়ে যায় এবং তোমার ফসলের জন্য অনেক অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে একইভাবে যেমন টার্মাইটস প্রিফার করে হচ্ছে হাই রিলেটিভ হিউমিডিটি, হাই রিলেটিভ দ্যাট মিন্স 90 to 95% রিলেটিভ হিউমিডিটি টার্মাইটস এর জন্য দরকার। হ্যাঁ, তাহলে এই দিস আর দ্য ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস caused by the insect in presence or absence of humidity or moisture. তারপর আসছে লাইট। তোমরা জানো ইনসেক্টের লাইট ইজ ভেরি একটা সেনসিটিভ একটা জায়গা লাইট। কোয়ালিটি, লাইটের কোয়ালিটি, লাইটের ডিউরেশন, ফটো পিরিয়ড, ইন্টেন্সিটি, ইলুমিনেশন, এই যে শব্দগুলো আমি বললাম, ইন্টেন্সিটি, ইলুমিনেশন, কোয়ালিটি অর ওয়েভলেন্থ, ডিউরেশন অর ফটো পিরিয়ড, এই শব্দগুলো কিন্তু লাইটের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, দেখা গেল তোমার লাইট একটা ইনসেক্ট তাদের ম্যাটিং টাইম,
হ্যাঁ, তুমি কি ককরোচ যখন বাসার মধ্যে যখন তোমরা দেখো রাত্রে বেলা যখন সমস্ত লাইট গুলো অফ থাকে, অন্ধকার থাকে, হঠাৎ করে যখন রাতের 3টার দিকে এসে তুমি লাইট অন করো, সুইচ অন করো, তাহলে কি দেখতে পাও? যদি বাসায় ককরোচ থাকে তাহলে ককরোচ বের হয়ে আসবে। হ্যাঁ, রাতের বেলা দেখবা ককরোচ উঠছে অথবা বের হয়ে আসছে। যেখানে লাইট যখন ছিল তখন কিন্তু তুমি দেখতে পাও নাই। তার মানে হচ্ছে কি, লাইট ডার্কনেস, দে প্রিফার দ্য ডার্কনেস। আবার দেখো, হ্যাঁ, তুমি যদি বাসার ভিতরে যত বেশি মানে স্টোরেজ করে রাখবা, সেখানে কিন্তু এরকম হাউস হোল্ড পেস্টের সংখ্যা অনেক বেশি থাকে। হ্যাঁ, যত বেশি অন্ধকার করে রাখবা অথবা ক্লামজি করে রাখবা, কারণ দে প্রিফার ডার্কনেস ফর দেয়ার মেটিং। হ্যাঁ, সঙ্গত কারণে বেড়ে যাবে। এই জন্য বাসাতে যত হালকা করে সবকিছু রাখা যায় ততই দেখবা হাউস হোল্ড পেস্টের ইনফেস্টেশন অনেক কম থাকবে। আচ্ছা, তারপরে চিন্তা করো যে আরেকটা কথা বললাম কি, ফটো পিরিয়ড, ওয়েভলেংথ অথবা ইন্টেন্সিটি। এখন তোমার লাইটের ইন্টেন্সিটি যদি কম বেশি হয় তাহলেও কিন্তু, যেমন বুমবেক্স মরি তোমরা জানো, সিল্কওয়ার মথ, ফটো পিরিয়ড ইনফ্লুয়েন্স দা তোমার ইন্ডাকশন অফ ডায়াপজ। দ্যাট মিনস ডায়াপজ মানে কি, রেস্টিং স্টেট। হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য ইনসেক্ট সাধারণত লং ডে যদি হয়, মানে তাদের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আছে বুমবেক্স মরির, লং ডে যদি হয়, ডে লং হয়, তাহলে এটা হ্যাম্পার্ড হয়। হ্যাঁ, আবার শর্ট ডে যদি হয়, হ্যাঁ, শর্ট ডে যদি হয় কিছু কিছু ইনসেক্টের ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম আমরা যেটা বলি সেগুলো ফর্ম করে। আবার এফিডের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল ফর্ম করে লং ডে হলে। তোমরা জানো এফিড হচ্ছে সেক্সুয়াল এবং মানে যেটাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল, দুই মেথডে কিন্তু তারা তাদের রিপ্রোডাকশন কন্টিনিউ করতে পারে এফিডস। হ্যাঁ, তাহলে এই যে দেখো ফটো পিরিয়ড, তাদের ইন্টেন্সিটি, এগুলো কিন্তু ভেরি করছে। আরেকটা ব্যাপার আছে, তুমি যদি মথের অ্যাক্টিভিটিস কখন দেখবা? রাতের বেলা, তাই তো? হোয়ারএজ বাটারফ্লাইয়ের অ্যাক্টিভিটিস কিন্তু দেখতে হয় দিনের বেলা। তাহলে তুমি যদি কোনো প্রোগ্রাম সেট করো, মথ তুমি অ্যাডাল্ট কালেকশন করতে চাও, তাহলে তুমি যদি বলো যে স্যার মথ আমি ডেস্ট্রয় করতে চাই, দিনের বেলা তুমি কি মথকে সহজে অ্যারেস্ট করতে পারবা? পারবা না। কিন্তু তুমি যদি রাতের বেলা লাইট ট্র্যাপও ইউজ করো, তাও কিন্তু মথকে তুমি অ্যারেস্ট করতে পারবা। তাহলে এই যে তোমার ম্যানেজমেন্ট, আমরা যে মানে তোমাদের কোর্সটার নাম হলো ইনসেক্ট ইকোলজি এন্ড পেস্ট ম্যানেজমেন্ট, কিভাবে ইকোলজির সাথে পেস্ট ম্যানেজমেন্টের একটা লিংক আপ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি মনে করো জাস্ট আই এম লার্নিং দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট অন দ্য ইনসেক্ট পপুলেশনস, শুধু এতটুকু জানলে হবে না, এটাকে তোমার এটার সাথে কোরিলেট করতে হবে যে তাহলে আমি এটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে এই পেস্টটাকে কন্ট্রোল করব, এটাকে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে তুমি যদি এই লাইটটাকে দিয়ে, যে লাইট ট্র্যাপ আমি যদি ইউজ করি রাতের বেলা, যেহেতু তারা লাইট লাভার্স, তারা কিন্তু আসবে এবং তুমি ইজিলি, এই জন্য লাইট ট্র্যাপ একটা মেথড ডেভেলপ হয়েছে ফর কন্ট্রোলিং দ্য লাইট লাভার ইনসেক্টস অথবা মথ, এগুলোকে অ্যারেস্ট করার জন্য। আচ্ছা, তারপরে আসো, আমরা যদি এখানে দেখো পিএইচ লিখেছি, স্যালাইনিটি লিখেছি, উইন্ড লিখেছি, ওয়াটার এয়ার লিখেছি। সো আমি ওভারঅল জিনিসগুলো বলে যাচ্ছি। যেমন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে রেইনফল। হ্যাঁ, রেইনফল ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস। অনেক সময় আমাদের দক্ষিণাঞ্চলে দেখবা বিপিএইচ এর কথা প্রায়ই বলে, সব সময় কিন্তু তুমি জমিতে বিপিএইচ এর সিভিয়ার অ্যাটাক পাবা না। কখনো কখনো আমাদের এখানে কেইজওয়ান, রাইস কেইজওয়ান, যেটা পাতা মুড়িয়ে ফেলে, হ্যাঁ, এই ধরনের ইনসেক্ট কিন্তু সিভিয়ারলি অ্যাটাক করে বসে। এটা ইট ডিপেন্ডস অন সিজন। তাহলে ওই সিজনে এমন কি হয়েছে যে কারণে এই ইনসেক্টের সংখ্যা বেড়ে গেল? তাহলে তোমাকে যদি ওয়েদার ডাটা নাও, তাহলে তুমি দেখবা যে অবশ্যই এখানকার রেইনফল ছিল ইররেগুলার, এখানকার টেম্পারেচার ছিল হাই, হিউমিডিটি ছিল হাই, যেই কারণে এদের সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে? যেমন রেইনফল ইজ এসেনশিয়াল ফর দ্য অ্যাডাল্ট ইমার্জেন্স অফ কাটওয়ার্ম। তোমরা কাটওয়ার্ম জানো, বিশেষ করে পটেটো অথবা যেগুলো তোমার সুইট পটেটো, হ্যাঁ, এইসব যখন কাল্টিভেট করা হয় সেখানে রেড হেয়ারি ক্যাটারপিলার অথবা কাটওয়ার্ম, তাদের কিন্তু ইমার্জেন্স, অ্যাডাল্টেড ইমার্জেন্সের জন্য এই রেইনফল ইজ ভেরি এসেনশিয়াল। আবার হেভি রেইনফল কি করে?
অ্যাফিড যেগুলো আছে এগুলোকে ওয়াশ আউট করে ফেলে। আমরা কিন্তু এটা একটা ম্যানেজমেন্টের জন্য বলি যে অনেকে আছে সিম গাছে অ্যাফিড হয়েছে স্যার, হ্যাঁ জাব পোকা, বাংলায় বলে জাব পোকা, অ্যাফিড হয়েছে, এটাকে কিভাবে কন্ট্রোল করব? আমরা বলি যে কিছুই দরকার নাই, তুমি হেভি প্রথম অনেকে গ্রাম অঞ্চলে কি করে অ্যাশ ছিটায়, ছাই ছিটায়, তাই না? ছাই ছিটাইলে কি হয়, অ্যাফিডের বডি ভেরি সফট এন্ড সাকুলেন্ট, সেটার উপরে যখন ছাইটা পড়ে, ছাই কি করে ভিতর থেকে ওয়াটারটা অ্যাবজর্ব করে ফেলে, আর ওয়াটার যখন অ্যাবজর্ব করে ফেলে আলটিমেটলি ইনসেক্টটা ড্রাই হয়ে যায় এবং মারা যায়, তাই তো? এটা হলো একটা সলিউশন। কিন্তু এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। পাতার উপরে যে ছাইটা পড়লো, হ্যাঁ পাতার যে স্টোমাটা আছে সেটাকে বন্ধ করে ফেলে, তার রেসপিরেশনের সমস্যা হয়। তখনই আমরা কিন্তু ছাই ছিটানোর পরপরই একটা কথা বলি, ইউ হ্যাভ টু টেক অ্যান ইরিগেশন, ফলিয়ার ইরিগেশন দিতে হবে, যাতে করে ছাইটা ওইখান থেকে ধুয়ে চলে যায়, নতুবা কিন্তু তোমার প্ল্যান্টের জন্য আবার ক্ষতি হয়ে যাবে। তাহলে দেখো, এই যে রেইন স্প্লাশ হোক, ন্যাচারাল হোক, অথবা আমরা আর্টিফিশিয়ালি পানি দিয়ে হোক, আমরা কিন্তু চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। হেভি ফ্লাশ যদি মারো, ওয়াটার ফ্লাশ, তাহলে তোমার পাতা থেকে, ভেজিটেবলস বা প্লান্টের পাতা থেকে কিন্তু অ্যাফিডটা চলে যাবে। তার মানে ইউ ক্যান ইজিলি ম্যানেজ দেম, তুমি সহজে কিন্তু অ্যাফিডকে ম্যানেজ করতে পারতেছো। অ্যাটিভেন, ডায়মন্ড, ব্যাকমথ, যেগুলো সাধারণত ক্যাবেজের মধ্যে থাকে, সেই ক্যাবেজের মধ্যেও কিন্তু তুমি যদি হেভি ওয়াটার ফ্ল্যাশ ইউজ করো, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করে পাইপ দিয়ে কন্ট্রোল করে ফেলতে পারো। এই জিনিসগুলো তোমাদের মনে থাকতে হবে যখনই তুমি সাজেস্ট করবা, যখনই তুমি ইন্টিগ্রেট ম্যানেজমেন্ট সাজেস্ট করবা। ডাক্তারের কাছে যখন যাও, সরাসরি তোমাকে শুধু ওষুধ দেয়, বলে না যে সকালবেলা এরকম আপনি হাঁটাচলা করবেন, অথবা পানি খাবেন, ফলমূল খাবেন, হ্যাঁ কিছু লাইট এক্সারসাইজ করবেন, এই খাবার খাবেন না। এই যে কথাগুলো বলা হয়, এইগুলা হচ্ছে তোমার মানে তোমার ফিজিওলজি কিসের উপর ডিপেন্ড করে সেটার মুভমেন্ট হবে এবং তার যে ফলশ্রুতিতে কি আসবে এটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তাহলে আমরাও ইনসেক্টকে যখন কিল করতে যাব, আমরা তাদের উইক স্পট গুলা জানার চেষ্টা করব। উইক স্পট যদি না জানো, তাহলে কি ইনসেক্টকে কিল করতে পারবা না। হ্যাঁ, তুমি যদি ইনসেক্টের কোনটা সবচেয়ে মানে লাভিং পয়েন্ট সেটা যদি জানো, তুমি যদি জানো যে টেম্পারেচারটা খুব 20-এর মধ্যে রাখলে ও ডিম বেশি পারে, তাহলে তোমাকে ওইখানকার টেম্পারেচার এমন কিছু করতে হবে যে আইদার টেম্পারেচার বাড়াইতে হবে, অথবা অনেক সময় দেখা যায় গ্রিন হাউস করে এটার ভিতরে টেম্পারেচার রেগুলেট করে। হ্যাঁ, তাহলে তুমি তখন টেম্পারেচার শুধু রেগুলেট করে কিন্তু তুমি তোমার পেস্ট কন্ট্রোল করতে পারো। উইন্ড আরেকটা আছে, এটাও অলসো ইন্টারফেয়ার্স দ্য ফিডিং, ম্যাটিং, অবিপজিশনস, এই জিনিসগুলাকে কিন্তু ইন্টারফেয়ার করে উইন্ড। ধরো হেভি উইন্ড হচ্ছে, বাতাস হচ্ছে খুব, ইনসেক্ট তো সেটেলডই হতে পারবে না, তাহলে সে কিভাবে অবিপজিশনস করবে? কথা বুঝতে পেরেছো? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ তাহলে উইন্ড যদি হেভি উইন্ড ফ্লো হয়, ধরো পাতা খুব নড়ছে, হ্যাঁ, আর ইনসেক্ট ট্রাইং টু লে দেয়ার এগস আন্ডার সাইড দ্য লিভস, পাতার নিচের দিকে সে ডিম পাড়ার চেষ্টা করছে, তাহলে ডিসরাপশন হবে না? তাদের এগলিং এ ডিসরাপশন হবে না? হ্যাঁ, একইভাবে উইন্ড কিন্তু আবার হেল্পও করে ফর দেয়ার ডিসপার্সাল, অর্থাৎ এক জায়গা থেকে ইনসেক্ট আরেক জায়গায় যাবে, সেই ডিসপার্সালের জন্য কিন্তু উইন্ড হেল্প করছে। যেমন অ্যাফিড, মাইট, তারা মাইগ্রেটস করে অথবা ডিসপার্সড হয় থ্রু দ্য উইন্ড, বাতাসের মাধ্যমে তারা এক প্ল্যান্ট থেকে আরেক প্ল্যান্টে মাইগ্রেট করে। অনেক সময় দেখবা ওই বিশেষ করে কেজ ওয়ার্মের কথাই বলছিলাম রাইসের ক্ষেত্রে, তারা কি করে পাতাটা কেটে ঝুলে থাকে, হ্যাঁ তাদের যে থ্রেড আছে মুখ থেকে লালা থেকে থ্রেডের মতো তৈরি করে ঝুলে থাকে, আর বাতাসে এরকম ভাবে ঝুলতে থাকে, ঝুলতে ঝুলতে এক গাছ থেকে আরেক গাছের মধ্যে তারা চলে যায়। তোমরা ভালো করে খেয়াল করে রাইস ফিল্ডে যদি যাও, দেখবা যদি ইয়ার কাটিং ক্যাটারপিলার অথবা বিশেষ করে কেজ ওয়ার্ম, দেখবা পানির মধ্যে অনেক সময় ভাসতে ভাসতে আরেক গাছে চলে যায়। হ্যাঁ, এরা এটাকে একটা নৌকার মতো ইউজ করে। হ্যাঁ, তোমরা ওয়ালে দেখবা বিভিন্ন ব্যাগ ওয়ার্ম আছে, ব্যাগ ওয়ার্ম। হ্যাঁ, এইসব ব্যাগ ওয়ার্ম অনেক সময় অনেক ছাত্ররা বলে, স্যার আমার বাসার ওয়ালের মধ্যে একটা ইনসেক্টের মতো দেখলাম ব্যাগ নিয়ে মুভ করতে থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে ব্যাগ ওয়ার্ম। হ্যাঁ, সো এটার ভিতরে থাকে ক্যাটারপিলারটা, মাথাটা অল্প একটু বের করে তারপরে হাঁটতে থাকে। হ্যাঁ, সো একে কিল করতে হলে কিন্তু তোমাকে এটার উপরে কিন্তু একটা প্রোটেক্টিং কভারেজ থাকে, এবং তোমরা জানো কি এরকম কোকোনাট ব্যাগ ওয়ার্মও আছে,
এটা আমরা যদি কখনো প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের সুযোগ আসে, হয়তো বা মার্চের দিকে অথবা ফেব্রুয়ারি মার্চের দিকে আমাদের আবার ফেস টু ফেস ক্লাস হতে পারে ইনশাল্লাহ। যদি এরকম হয় তাহলে আমরা এগুলো দেখাবো তোমাদেরকে, যে কিভাবে তারা প্রটেক্টিং ক্লদিং করে রাখে, এবং আলটিমেটলি ওই সময় তুমি যদি তাদেরকে স্প্রেইং করো, ইউ ক্যানট কন্ট্রোল দেম, কারণ তারা বডিটা থাকে ভিতরে, তুমি তোমার সারা শরীরের বাহির দিয়ে যদি তুমি রেইনকোট পরে থাকো, আর তোমাকে যতই পানি বৃষ্টি আসুক না কেন তোমাকে ভিজাতে পারবে না। আর তুমি যদি না ভিজো তাহলে তো তুমি এফেক্টেড হবা না। ইনসেক্ট এরকম ভাবে তুমি যত ইনসেক্টিসাইড স্প্রে করো, তার বডির চারদিকে যদি প্রটেক্টিং ক্লদিং থাকে তাহলে তাকে কিল করতে পারবা না। সো এইভাবে কিন্তু তারা হেলিকোবার্ফা ফ্লাইজ আপ টু 90 কিলোমিটার 90 কিলোমিটার উইথ দ্য এইড অফ উইন্ডস। তোমরা জানো। তারপরে ফল আর্মি ওয়ার্ম তোমরা জানো, সে একই অ্যাডাল্ট, দে ক্যান মাইগ্রেট ফ্রম one territory to another territory, as well as locust, they can fly. So এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এই মানে ফ্যাক্টরস গুলো, এবং এগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমরা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারছো। তারপরে যেমন আমরা অনেক সময় স্যালাইনিটি বা সয়েল স্যালাইনিটি অথবা সয়েলের যে পিএইচ, এগুলো নিয়েও আমরা কথা বলছি। সেগুলো কি? যেমন ধরো অনেক সয়েল ইনসেক্টস আছে, সয়েল ইনসেক্টস, সেখানে ওয়ার্মস আছে, বিভিন্ন ওয়ার ওয়ার্মস বা এরকম হোয়াইট গ্রাফস আছে, হোয়াইট গ্রাফস, যেগুলো মাটিতে থাকে। ইভেন ইনসেক্টেরও একটা স্টেজ, যেমন গ্রাফ স্টেজ অথবা ইনসেক্টের ক্যাটারপিলার স্টেজ, তারা কি অনেক সময় মাটির মধ্যে সয়েলে তাদের যে পিউপেশন ওয়াকার্স ইন দ্য সয়েলের মধ্যে হয়ে থাকে। তাহলে সয়েলের মধ্যে যদি তাদের পিউপেশন হয়, তাহলে কি হবে? সয়েলের হেলথ, সয়েলের কন্ডিশনটা থাকতে হবে। যদি পিএইচ যদি সেখানে অনেক কম থাকে তাহলে কিন্তু দে উইল নট সার্ভাইভ। পিএইচ যদি বেশি থাকে দে ক্যানট সার্ভাইভ। তার মানে অপটিমাম 6 পিএইচ দে প্রিফার। তাহলে এই যে সয়েলের পিএইচ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দেয়ার ইনক্রিজিং দেয়ার পপুলেশনস অথবা ডিক্রিজিং দেয়ার পপুলেশনস। এই আর এছাড়াও ধরো কিছু নিউট্রিশনাল ফ্যাক্টরস আছে, যেগুলো যেমন খাদ্যের, এরা যে ইনসেক্ট যে খাবারগুলো খাচ্ছে, ফুড, এটার কোয়ালিটি কিরকম। যে কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তাদের তোমার মেটিং অথবা তাদের অভিপজিশন অথবা ফেকান্ডিটি রেটস এবং লাইফ স্প্যান বেড়ে যাবে। যেমন ধরো এফিড খেয়াল করো, প্রচুর ক্রাউডেড কন্ডিশনে থাকে। তুমি যদি সিম গাছে দেখো অথবা কোনো হুইট ফিল্ডে যাও অথবা রাইস ফিল্ডে যাও, তাদের সংখ্যা কিন্তু খুবই ক্রাউডেড থাকে। এবং যখন সংখ্যা বেড়ে যায়, তারা তোমরা জানো উইং থাকে, উইংলেস থাকে। এফিড কিন্তু উইংড হয়, উইংলেসও হয়। অনেক উইংলেস এফিডের কিন্তু উইং জেনারেট করে টু মাইগ্রেট ফ্রম দ্যাট ক্রাউডেড সিচুয়েশন টু অ্যানাদার প্লেস। আমরা বলবো বায়োটিক ফ্যাক্টরস এর সময় যখন কম্পিটিশন হয়, কম্পিটিশন হয়, তখন তারা মাইগ্রেট করে। কারণ একটা রুমের মধ্যে 5 জন থাকা যায়, সেখানে যদি গণরুমের মতো যদি 100 জন আসে, সবার একটা টেন্ডেন্সি থাকে কি ওই রুম থেকে কিভাবে বের হওয়া যায়। তোমরা হলের মধ্যে যখন গণরুমে থাকো, সঙ্গত কারণে তোমাদের টেন্ডেন্সি কি থাকে, যতই মজা হোক, যতই আনন্দ হোক, কিন্তু সবারই একটা টেন্ডেন্সি থাকে যে আমি একটা সেপারেট আলাদা রুমে যেতে চাই। কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। বাথরুম শেয়ার করা থেকে শুরু করে, টেবিল শেয়ার করা থেকে শুরু করে এভরিথিং শেয়ারিং করতে হয়, প্রচুর মানে শেয়ারিং করতে হয়। তখন সবাই একটা মাইগ্রেট করতে চায়। তো ইনসেক্টও এরকম ক্রাউডেড সিচুয়েশন হলে তাদের ফুডের ক্রাইসিস হয়, তারা মাইগ্রেট করে এবং তাদের উইং জেনারেট হয়। তাহলে ফুড কোয়ালিটি ইজ অলসো ফ্যাক্টর, তাদের নাম্বার অফ পপুলেশন কম বেশি হওয়ার জন্য। তাহলে মানে ইনসেক্টের এরকম ভাবে ধরো বায়োটিক যে ফ্যাক্টর গুলো আছে, অ্যাবায়োটিক যে ফ্যাক্টর গুলো আছে, তাদের বিশেষ করে সংখ্যা খুবই ইনফ্লুয়েন্সিয়াল হয়, তাই না? আচ্ছা, আমরা যে বায়োটিক ফ্যাক্টরস এর কথা যেটা আমরা বলতে যাচ্ছি, এখানে দেখো আমি দুইটাকে কম্পেয়ার করে বলার চেষ্টা করেছি। অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলা সাধারণত এরকম, বায়োটিক ফ্যাক্টরস গুলা এরকম। এই যে বায়োটিক ফ্যাক্টরস এ বলা আছে যে আদার অর্গানিজমস, অর্থাৎ আদার অর্গানিজমস মিন্স তোমার ধরো একটা অ্যাফিড, এটা একটা পেস্ট, কিন্তু আদার অর্গানিজমস এখানে বলা লেডি বার্ড বিটেল। তোমরা জানো যে লেডি বার্ড বিটেল
সাধারণত এফিড প্রে করে খায়, তাই তো, তা এফিডকে খেয়ে ফেলে। তার মানে এফিডের সংখ্যার সাথে কিন্তু এখানে ডিপেন্ড করতেছে লেডিবার্ড বিটেল এর অ্যাভেলেবিলিটি। তুমি যেখানে লেডিবার্ড বিটেল দেখবা সেখানে ভাববা যে অবশ্যই আমার নিশ্চয়ই কোনো পেস্ট এখানে আছে, নতুবা লেডিবার্ড বিটেল এখানে আসতো না। হ্যাঁ, তো একইভাবে তুমি ইনসেক্টের মধ্যে কম্পিটিশন হয়, ইন্টার স্পেসিফিক দুই ধরনের কম্পিটিশন হয়। আবার এদের মধ্যে সিম্বায়োসিস হয়, মিউচুয়ালিজম হয়। যেমন তোমরা জানো এন্ড, তুমি যেই জায়গায় দেখবা প্লান্ট হুপার আছে, প্লান্ট হুপার সেই জায়গায় ইনসেক্টের সাথে অবশ্যই তুমি পাবা হচ্ছে এন্ডস, পিঁপড়া। কিসের জন্য? এফিড যেখানে আছে সেখানে পিঁপড়া পাওয়া। এফিড তো একটা তোমার হেমিপটেরান ইনসেক্ট। তো এফিড যেখানে আছে সেখানে, কারণ এফিড তোমরা জানো হানি ডিউ সিক্রেট করে। তো এই যে হানিটা খাওয়ার জন্য ইনসেক্ট সেখানে যায়, মানে ইনসেক্ট বলতে ওই এন্ডস সেখানে যায়। হ্যাঁ, এই এন্ডস গেল, এন্ডস তো সে হানি খেলো, কিন্তু সে আবার যে কাজটা করে সেই এফিডকে তার পিঠে করে নিয়ে সে মাইগ্রেট করে অন্য জায়গায় নিয়ে যায়। কারণটা কি? কারণ এফিড তো উইংলেস, সে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে তাকে উইং জেনারেট করতে হবে অথবা ভেরি স্লো মুভিং। কিন্তু যদি ফাস্টার মুভ করতে হয় তাহলে সে কি করে? পিঁপড়ার উপরে উঠে পিঁপড়া তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে মিউচুয়ালিজম হলো না? এই যে মিউচুয়ালিজম, এদের মধ্যে কিন্তু মিউচুয়ালিজমও চলে। তার মানে নাম্বার অফ এন্ডস ডিপেন্ড করবে কি পরিমাণ হানিডিউ সিক্রেট করলো এফিড আর নাম্বার অফ এফিডস এর উপরে। তার মানে এটা কি একটা ফ্যাক্টর, বায়োটিক ফ্যাক্টর হলো না? যে একটা অর্গানিজমের উপস্থিতি কম বেশি হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অফ আদার অর্গানিজমস। কথা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে দেখা যাচ্ছে হ্যাঁ, ইনসেক্টের ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ আছে। হ্যাঁ, যেমন ধরো কিছু কিছু ওই যে এর আগে বললাম, যদি হিউমিডিটি যদি বেশি হয় তাহলে কিছু ফাঙ্গাস গ্রো করে, যে ফাঙ্গাসগুলো আবার ইনসেক্টকে কিল করে ফেলে। হ্যাঁ, সো এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর। তো কম্পিটিশনের ক্ষেত্রে আমরা প্রায়শই তোমাদের ভাইবার সময় ইন্ট্রা স্পেসিফিক এবং ইন্টার স্পেসিফিক কম্পিটিশন গুলো জিজ্ঞাসা করি। যেমন মনে করো ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন, ইন্ট্রাস্পেসিফিক যখন সেম স্পিসিস গুলার মধ্যে কম্পিটিশন হয় তখন ইন্ট্রাস্পেসিফিক, আর যখন অন্য একটা স্পিসিস অন্য আরেকটা স্পিসিসের মধ্যে কম্পিটিশন হয় সেটাকে আমরা বলি ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। হ্যাঁ, যেমন ধরো যদি হানিবির সংখ্যা যদি খুব ক্রাউডেড হয়ে যায় তখন কিন্তু তারা সোয়ার্মিং করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মাইগ্রেট করে। আবার যেমন রাইস উইবিলের সংখ্যা যদি খেয়াল করো, তাদের ফেকান্ডিটি রেট, আমাদের মাস্টার্সের স্টুডেন্টরা কাজ করে, যে দেখা যাচ্ছে যে রাইস উইবিল, হ্যাঁ, সাইটোফিলাস অরাইজি, হ্যাঁ, তারা যখন ওভার ক্রাউডিং হয়ে যায়, একটা বক্সের মধ্যে যখন সংখ্যায় অনেক বেড়ে যায়, হ্যাঁ, তখন দেখা যায় তাদের ডিম পাড়ার সংখ্যা কমে যায়। হ্যাঁ, তখন আমরা দেখলাম যে আসলে এটাকে যখন সেপারেট করে আরো 2টা বা 5টা পটের মধ্যে মধ্যে কন্টেইনারের মধ্যে ট্রান্সফার করা হয়, তখন যে রেটে ফেকান্ডিটি রেট যত হয় তাদেরকে একসাথে রাখলে তার সংখ্যা অনেক কম হয়। What does it mean? What's the findings of this experiment? Experiment shows that reduction of fecundity rate due to the overcrowding. তাদের ওভারক্রাউডিং এর কারণে এই ঘটনাটা ঘটেছে। কথা বুঝতে পেরেছো? একইভাবে আমরা বলেছি এই যে ক্রাউডনেস অফ এফিডস, যে এক্সাম্পলটা দিয়েছি, এটাও কিন্তু এক্সাম্পল অফ ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশনস। যদি জিজ্ঞাসা করা হয় যে ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশনস এর একটা এক্সাম্পল বলো, তাহলে তুমি বলতে পারবা না যে ক্রাউডনেস অফ এফিডস, অথবা বলতে পারো তোমার কি বলে ওভারক্রাউডিং অফ সাইটোফিলাস অরাইজি, আই মিন কি বলে রাইস উইবিলস, হ্যাঁ, তাদের ফেকান্ডিটি রেট এরকম কমে যায়, অথবা সোয়ার্মিং অফ হানিবিজ। দিস আর দ্য ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। সো হোয়াট অ্যাবাউট দ্য ইন্টারস্পেসিফিক কম্পিটিশন? যেমন ধরো রেড ফ্লাওয়ার বিটেলস, 2টা স্পিসিস, ডিফারেন্ট স্পিসিস, হ্যাঁ, ট্রাইবেলিয়াম ক্যাস্টানিয়াম, তোমরা সবাই জানো এই সায়েন্টিফিক নেমটা ট্রাইবেলিয়াম, কিন্তু ট্রাইবেলিয়াম কনফিউজাম এনাদার আরেকটা স্পিসিস আছে। হ্যাঁ, একই ঝাড়ের মধ্যে কিন্তু তারা গ্রো করতে থাকে, কিন্তু যখনই একটার সংখ্যা একটা স্পিসিস আরেকটা স্পিসিসকে এলিমিনেটস করে,
যখনই দেখা যায় টেম্পারেচার বেড়ে যায় তখন ক্যাস্টানিয়ামের সংখ্যা বেড়ে যায়, আবার যখন টেম্পারেচার একটু ফল করে তখন কনফিউজামের সংখ্যা বেড়ে যায়। তাহলে এরকম ভাবে কিন্তু তাদের মধ্যে টেম্পারেচারের উপর বেসিস করে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টার কম্পিটিশন হয়। হ্যাঁ, যেমন অ্যাক্সিডেন্টাল ইন্ট্রোডাকশন অফ ওরিয়েন্টাল ফ্লাইস অনেক সময় হয়। এক দ্বীপ থেকে, এক জায়গা থেকে, এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ইনসেক্ট মাইগ্রেট করে, হ্যাঁ মাইগ্রেট করে চলে আসে বিকজ অফ ডিফারেন্ট কজ, ফুডের ক্রাইসিস হতে পারে অথবা অ্যাবায়োটিক ফ্যাক্টরস এর ফ্লাকচুয়েশনস হতে পারে, এইভাবে কিন্তু চলে আসে। প্রিডেটর প্যারাসাইট, হ্যাঁ এটা আরেকটা ফ্যাক্টরস, লিভিং ফ্যাক্টরস আদার অর্গানিজমস এর মধ্যে প্রিডেটর এবং প্যারাসাইট। সেটা কি তোমরা সবাই জানো? প্রিডেটর যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য প্রিডেটর, তুমি বলবা যে স্যার ইটস অ্যানাদার ইনসেক্ট অথবা অ্যানাদার অর্গানিজমস দ্যাট কিলস দ্য আনাদার অর্গানিজমস অর ইনসেক্ট। একটা ইনসেক্ট আর একটা ইনসেক্টকে কিল করে ফেলে। কিন্তু অবশ্যই সবসময় মনে রাখবা প্রিডেটর কিন্তু মানে সাইজে যেটাকে প্রে করবে, যাকে সে অ্যাটাক করবে, প্রিডেটরের সাইজ হবে তার চেয়ে বড় সবসময়। হ্যাঁ, প্রিডেটর এরকম না যে তার চেয়ে বড় ইনসেক্টকে সে অ্যাটাক করবে, কিন্তু প্যারাসাইট কিন্তু আবার সেটা করে, প্যারাসিটয়েড কিন্তু সেটা করে, তার চেয়ে বড় সাইজের ইনসেক্টকে সে অ্যাটাক করে বসতে পারে। অনেক সময় আমরা প্রশ্ন করি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্যারাসাইট এন্ড প্যারাসিটয়েডস, তোমাদের ধারণা আছে? স্যার কি নেক্সট ক্লাস আবার স্যার এই শুরু হবে স্যার 9টা 25-এ? স্যার একটু ব্রেক নেই আমাদের, পরপর আজকে 3টা ক্লাস, তাহলে যদি একটু 5 মিনিট আগে শেষ করতেন। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি 5 মিনিট আগে, এখন 5 মিনিট বাকি আছে, আমি শেষ করে দিচ্ছি। আমরা হ্যাঁ এই জাস্ট ক্লোজিং মানে কনক্লুড করছি আমি। প্যারাসাইট এবং প্যারাসিটয়েডস মনে রেখো, আমি নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করো, আমি ভুলে যেতে পারি কারণ এটা ইজ নট এ পার্ট অফ দিস ওয়ান, এটা রিলেটেড কোশ্চেন্স, কিন্তু এটা তোমার হয়তো হেমায় স্যার তার পড়ার সময় আলোচনায় আসতে পারে। তাহলে আমরা দেখলাম এই বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরস অবভিয়াসলি ইনফ্লুয়েন্স দ্য নাম্বার অফ ইনসেক্ট পপুলেশন। এটাই হলো আজকের মেসেজ, আমার আজকের ক্লাস লেকচারের মেসেজ তোমাদের কাছে, যে অ্যাবায়োটিক এন্ড বায়োটিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য নাম্বার অফ পপুলেশন। ফ্যাক্টরগুলোর নাম বলেছি এবং মোটামুটি সবগুলো পয়েন্টই টাচ করার চেষ্টা করেছি, এবং আমি সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা আশা করি এর মধ্যে থেকে নোট ডাউন করে পরীক্ষায় কিন্তু ইন্ডিভিজুয়ালি কোশ্চেন্স আসে যে what's the influence of temperature on the insect population। তো আজকে এই পর্যন্তই, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে এবং নেক্সট ক্লাস 9টায় আমরা আবার আসব, ঠিক আছে? এটা সবাই তাহলে স্যার ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার ক্লাসের রেকর্ডিংটা আচ্ছা চেষ্টা করব আমি সেটাও প্রোভাইড করার জন্য। হ্যাঁ জি স্যার, স্যার একসাথে দিলে আর কি মানে স্যার একসাথে জমে থাকে স্যার, আর কি সিরিয়ালি পড়ে গেলে সেটা আর কি হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ আমি একটার পর একটা তোমাদেরকে এটা দিয়ে দিব। 2টা লেকচার হয়েছে তো 2টা লেকচার তোমাদেরকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন করবে ম্যাডাম?